সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। চলচ্চিত্রে তার আগমন পারিবারিক সূত্র ধরে। বড় ভাই মোশাররফ হোসেন চৌধুরী এদেশে চলচ্চিত্র নির্মাণের আগেই চলচ্চিত্র ব্যবসার সাথে সংশ্লিষ্ট ছিলেন। এছাড়াও বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের তিনি ছিলেন পরিবেশক। বড় ভাই মোশাররফ হোসেন চৌধুরীর হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি। তিনি প্রদর্শক, তিনি প্রযোজক, তিনি পরিবেশক। তিনি আমাদের চলচ্চিত্রের প্রবীণ ব্যক্তিত্ব সাইফুল ইসলাম চৌধুরী। প্রদর্শক, প্রযোজক, পরিবেশক, প্রবীণ চলচ্চিত্র ব্যক্তিত্ব সাইফুল ইসলাম চৌধুরীকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি তাদের কথা মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1961 সাল তদানীন্তন পাকিস্তান ফিল্ম ট্রাস্টের সাথে যুক্ত হবার মাধ্যমে চলচ্চিত্রের সাথে সরাসরি জড়িয়ে পড়েন আমাদের আজকের অতিথি সাইফুল ইসলাম চৌধুরী। কেমন আছেন? ভালো আছি। আমরা যদিও জানি পারিবারিক সূত্র ধরে চলচ্চিত্রে আপনার আগমন, তবে আগ্রহটা জন্মালো কি করে? পড়াশোনা শেষ করে আমি ঢাকায় আসি ব্যবসা বাণিজ্য করার জন্য। কোন সালে? 60 সালে। তখন বড় ভাইয়ের অফিসেই একমাত্র জায়গা পেয়েছি যেখানে আমি বসতাম এবং বড় ভাইকে দেখতাম এই ফিল্মের ব্যবসা করতে, ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন, এই ধরনের ব্যবসা। আস্তে আস্তে আমার এই সিনেমার প্রতি একটা অনুরাগ জন্ম হয়। আমি প্রথম রূপবান এবং জোয়ারেলো ছবি, আমার বড় ভাইয়ের ডিস্ট্রিবিউশনের ছবি, এটা নিয়ে আমি একটা মোবাইল ইউনিট ট্যুরিং সিনেমা নিয়ে বিভিন্ন স্থানে ছবি দেখানো আরম্ভ করি। প্রথম আমি যাই আপনার সরিষাবাড়িতে, ময়মনসিংহ সরিষাবাড়িতে। সেখানে একটা পাটের বড় গুদাম ভাড়া নিয়ে সেখানে মোবাইল প্রজেক্টর এবং নিজস্ব জেনারেটর দিয়ে আমি ছবি দেখানো আরম্ভ করি। ওখানে মাসখানেক দেখানোর পরে ওখান থেকে চলে গেলাম আমি চান্দাইকোনা, বগুড়া চান্দাইকোনা। ওখানে একটা স্কুল ঘর ভাড়া নিয়ে দিনের বেলায় স্কুল চলতো, রাত্রেবেলা আমি ছবি দেখাতাম। ওখান থেকে আস্তে আস্তে চলে গেলাম আমি শাহজাদপুর, আপনার শাহজাদপুরে গিয়ে একটা বড় তাঁতের ফ্যাক্টরিকে ভাড়া নিয়ে সেখানে সিনেমা হল শাহজাদপুর বাজারের উপরে একদম আরম্ভ করি। সেখানে মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালো হওয়াতেই আমি ওইখানেই মোটামুটি স্থায়ী হয়ে বসে গেলাম। ওখানে 3-4 বছর চালানোর পরে আমি চলে এসেছি সরিষাবাড়িতে চম্পাকলি সিনেমা হল নাম দিয়ে নতুনভাবে আমি আবার সিনেমা হল শুরু করি। পরবর্তী পর্যায়ে আমরা যতটুকু জানি রাজশাহী, যখন ফিল্মে ক্যাপাসিটি ট্যাক্স হলো, সরকারকে নির্ধারিত ট্যাক্স দেওয়ার পরেও ভালো লভ্যাংশ থাকে, তখন এই হলটার নাম ছিল আপনার স্নিগ্ধা হল। এই হলটা অনেকদিন বন্ধ ছিল, ওনারা বিক্রি করবেন করার পরে আমরা এটা কিনে নিয়ে রিমডেলিং করে এটাকে আমরা আবার ওপেন করি আর কি, তখন উপহার সিনেমা নাম দিয়ে। ভ্রাম্যমান চলচ্চিত্রের আইডিয়াটি কোথা থেকে এলো? রূপবান ছবিটি যেভাবে প্রদর্শকরা নিয়েছিলেন এবং প্রচুর দর্শক এই ছবি দেখতেন এবং গ্রামে গঞ্জে গরু গাড়িতে করে এসে 2 দিন 3 দিন অবস্থান করে তারা যেভাবে ছবি দেখলো, তাতে আমার মনে হলো যে আমি যদি এই রূপবান ছবিটাকে নিয়ে গ্রামে গঞ্জে যদি দেখানো আরম্ভ করি তাহলে একটা ভালো ব্যবসা সফল কাজ হবে। সেই হিসাবেই আমি তখন এক্সিবিটার মানে এই ভ্রাম্যমান ছবি নিয়ে আমি যাত্রা শুরু করি। রূপবানের সেই প্রয়াত পরিচালক সালাউদ্দিন, উনি আমাদের মাঝে নেই, তার সম্পর্কে কিছু বলুন। সালাউদ্দিন সাহেব, আমি যতদূর জানি উনি প্রথম জীবনে শিক্ষকতা করতেন, এরপরে উনি চলচ্চিত্রে আসলেন এবং আমি ওনাকে দেখেছি আমার বড় ভাইয়ের অফিসে দেখেছি। তখন উনি ছবি তৈরি করেছেন সূর্য স্নান এবং পরবর্তীকালে এই রূপবান ছবিটি আমার বড় ভাই প্রথম শুরু করেছিলেন।
ফজলুল হক সাহেবকে দিয়ে, এই প্রডিউসার ছিলেন, ডাইরেক্টর ছিলেন ফজলুল হক সাহেব, ওনার মাধ্যমেই আমরা শুরু করেছিলাম। আমাদের ফরিদুর রেজা সাগর সাহেবের জি আব্বা। জি জি, ওনার আব্বা করেছিলেন, কিন্তু 2 রিল করার পরে কোনো কারণবশত এটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে সালাউদ্দিন সাহেব আমার ভাইকে একদিন বললেন যে মোশাররফ সাহেব আপনি কি ছবিটা করবেন? ভাই বললেন আরে ভাই আমি আর ছবিটা করবো না। তখন উনি বললেন যে তাহলে আমি করি। এই উনি শুরু করলেন রূপবান, এবং উনি ওই সফদর আলী ভূঁইয়াকে দিয়ে, প্রায়ত সফদর আলী ভূঁইয়া ডাইরেক্টর, ওনাকে দিয়ে উনি গ্রামগঞ্জে থেকে এই রূপবান যাত্রার ওখান থেকে উনি টেপ করে নিয়ে আসতেন গানগুলো এবং টিউনিংগুলো, তারপরে উনি শুরু করেন। এবং আপনারা তো ছবি জানেন যে রূপবান ছবি কি একটা ব্যাপক হারে ব্যবসা করেছে, এবং আমার মনে হয় বাংলা চলচ্চিত্রে রূপবানই একটা ছবি যা সিনেমা জগৎকে উন্মুখ করে সকলের কাছে করেছে, নতুন জন্ম দিয়েছিল আমাদের চলচ্চিত্রের জি। বাণিজ্যিক দিক থেকে। বাড়ির না দক্ষিণ পাশে গো কোথায় মা কিসের মতো বাঁধে গো আমার দাইমা গো শোনো শোনো রুবান গো ও রুবান বলি গো মারে গো শোনো রুবান। সাইফুল ভাই, আপনার বড় ভাই মরহুম মোশাররফ হোসেন চৌধুরী আমাদের চলচ্চিত্রের নানা কারণে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার অন্য একটি প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের তিনি পরিবেশক। মুখোমুখি সম্বন্ধে আমি আপনাকে খুব একটা বেশি তথ্য দিতে পারবো না, এই জন্যে যে আমি ওই সময়ে ঢাকায় ছিলাম না। তবে আমি পরবর্তীতে যতটুকু শুনেছি বড় ভাইয়ের মুখে, জব্বার সাহেবের মুখে, সালাউদ্দিন সাহেবের মুখে, ওই সময় ছবিটা রিলিজ পাচ্ছিল না। পরবর্তীকালে বড় ভাই উদ্যোক্তা হয়ে এই ছবিটি ডিস্ট্রিবিউশন নেন, এবং এই ছবিটি তদানীন্তন মুকুল সিনেমা হল, এখন যেটাকে আজাদ সিনেমা হল বলা হয়, সেই সিনেমা হলে মুক্তি পেয়েছিল। এবং AK ফজলুল হক তৎকালীন মুখ্যমন্ত্রী উনি ছবিটা উদ্বোধন করেছিলেন। এবং বাংলা ছবি এই দেশে হয়েছে, এইটা তখনকার দিনে একটা বিরাট ব্যাপার হয়েছিল, কারণ এখানকার লোকজনের ধারণা ছিল এবং কিছু লোক বলেও ছিল যে বাংলাদেশে ক্লাইমেট ছবি তৈরি করার উপযোগী নয়, এবং জব্বার সাহেব প্রমাণ করে দিলেন যে হ্যাঁ এই দেশে ছবি হতে পারে। ছোট সর্দার শোনো, গোয়ারের মতো করতে যাচ্ছ কি? এখনো বেলা বেড়েছে, দলের লোক চারদিকে ঘোরাফেরা করছে। আচ্ছা, দেখা যাক। কিছুই করতে পারবে না, ওই মেয়েটিও মরবে, তুমিও মরবে। আমরা আরও কিছুটা জানতে চাই আপনার বড় ভাই সম্পর্কে। তিনি এদেশে একটি স্টুডিও তৈরি করেছিলেন, পরবর্তীকালে প্রযোজনার সাথে যুক্ত হন, পরিবেশনার কথা আমরা আগেই বলেছি। উনি কিভাবে চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট হলেন সেই ইতিহাসটুকু আমরা জানতে চাই। ভাষা আন্দোলনের সময় 52 সালে আমার বড় ভাই মোশাররফ হোসেন চৌধুরী ছিলেন ফজলুল হক হলের জেনারেল সেক্রেটারি। 44 ধারা ভঙ্গের যে মিটিংটা হয়েছিল ঢাকা হলের পুকুরের পাড়ে, ওখানে সম্ভবত 13 জন লোক ছিলেন, তার মধ্যে আমার বড় ভাই ছিলেন। এবং এই 44 ধারা ভঙ্গের পরে আমার বড় ভাইয়ের নামে, তাজউদ্দিন সাহেবের নামে, বঙ্গবন্ধু মুজিবুর রহমান সাহেবের নামে হুলিয়া জারি হয়েছিল। তখন আমার ভাই পালিয়ে কলকাতা চলে যান। কলকাতায় গিয়ে উনি চাকরি করতেন হিন্দ রাবার ওয়ার্কস নামে একটা কোম্পানিতে, অ্যাকাউন্টেন্টের কাজ, কারণ ওই সময় অলরেডি বিকম পাস করে ফেলছেন, এবং সম্ভবত উনি ঢাকা ইউনিভার্সিটির বিকমের ফার্স্ট ব্যাচ। ওখান থেকে ওনার আমাদের বাংলাদেশেরই এক লোক, তার সঙ্গে পরিচয় হয়, উনি ফিল্মে জড়িত ছিলেন। হুলিয়া টুলে এগুলো শেষ হয়ে যাওয়ার পরে উনি ঢাকায় ফিরে এসে বুকস অ্যান্ড বুকস নামে একটা প্রতিষ্ঠান গড়েন, এবং এইটাতে উনি একটা ইম্পোর্ট লাইসেন্স পান। তখন বড় ভাই ম্যাপ এবং ভালো ভালো বই, ডিকশনারি, এই সমস্তগুলো উনি ইম্পোর্ট করতেন। তারপরে উনি ওই যে ভদ্রলোক যার সঙ্গে পরিচয় হয়েছিল ফিল্মের, ওনার মাধ্যমে উনি আস্তে আস্তে ছবি আনা আরম্ভ করেন। প্রথম ছবি আনেন গ্রামের ছেলে, 109 ধারা, এই ধরনের নিষ্কৃতি, এই ধরনের ছবি উনি আনা আরম্ভ করেন, এবং এখান থেকেই উনি পরিবেশক হিসাবে উনি প্রতিষ্ঠিত হন।
পরবর্তীকালে যখন পরিবেশনা সংস্থা বড় হয়ে গেল তখন প্রয়োজন বোধ করা হলো যে ঢাকায় একটা রিলিজিং থিয়েটার থাকা দরকার, কারণ স্টার গ্রুপের সিনেমা হল ছিল, আমরা আনিস দোসানির সিনেমা হল ছিল গুলিস্তান। তো আমাদের কোনো সিনেমা না থাকাতে তখন এই পলওয়াল অথরিটির জোনাকি সিনেমাটা শুরু হয় এবং জোনাকি সিনেমা আমরাই লিজ নেই, দ্যাট মিনস পাকিস্তান ফিল্ম ট্রাস্ট। তখন ওনার সঙ্গে যোগ হন এম এ আওয়াল সাহেব এবং ইকবাল ফিল্মস জব্বার সাহেব। এরা এটা তিনটা ফার্মকে অ্যামালগেমেট করে ওনারা নাম দেন পপুলার ফিল্মস অ্যান্ড থিয়েটার্স। এই পপুলার ফিল্মস অ্যান্ড থিয়েটার্সই আপনার জোনাকি হলের লিজ নেন। প্রদর্শক হিসেবে কাজ করার দীর্ঘদিন পর 1987 সালে আপনাকে দেখলাম প্রযোজনা পরিবেশনার সাথে সংশ্লিষ্ট হতে। সিদ্দিক জামাল নান্টুর সাথে আপনি তৈরি করলেন সারেন্ডার ছবিটি প্রযোজক হিসেবে, অংশীদার প্রযোজক হিসেবে। এতদিন পর এই ধরনের একটি উদ্যোগ কেন? সারেন্ডারের আগে আমি এমনিও প্রযোজক ছিলাম, বাট স্লিপিং। যেমন আপনার ওই সময়ে জয় বাংলা 70 সনে জয় বাংলা যখন তৈরি করেন ফখরুল আলম সাহেব, তখন আমি এখানে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম। এভাবে অনেক প্রযোজনা সংস্থাতে আমি ইনভেস্ট করেছিলাম, কারণ আমার এককভাবে সামর্থ্য ছিল না একটা ছবি তৈরি করার মতো। কিন্তু পরবর্তীকালে প্রদর্শন ব্যবসাটা আরও বড় হয়ে যাওয়াতে আমার কাছে তখন একটা ছবি তৈরি করার মতো ফান্ড ছিল, কিন্তু লোক ছিল না। তখন সিদ্দিক জামাল নান্টু আমার ভাগনা হয়, ও আসলো, ওর ইচ্ছা ছিল একটা ছবি করবে, তখন আমি ওকে পার্টনার করে নিয়ে ছবি শুরু করি। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়। এই ছবির পরিচালক ছিলেন অত্যন্ত গুণী একজন পরিচালক, তিনি আজ আমাদের মাঝে নেই, জহিরুল হক। তার সম্পর্কে কিছু জানতে চাই। জহিরুল হক সাহেব খুব একটা ভালো লোক ছিলেন। উনি সবসময় নম্রভাবে থাকতেন, কথাবার্তা খুব ভালো বলতেন। ওনাকে আমি কোনোদিন উচ্চিত হতে দেখিনি। আমি যখন সারেন্ডার ছবিটা করি তখন উনি সম্ভবত কাজ ছিল না ওনার হাতে। আমাকে এসে ওই আমলের একজন পরিবেশনা সংস্থার ম্যানেজার আমাকে বললো যে উনি বসে আছে, তা আপনি ছবি বানাবেন, তো কাজটা ওনাকে দেন। তারপর ওনাকে আমি ডেকে নিয়ে এসে ওনাকে স্ক্রিপ্ট লেখার দায়িত্ব দিলাম এবং পুরো ছবির দায়িত্বটি ওনাকে দিলাম, এবং উনি আমার খুব ভালোভাবে আমার ছবিটা তৈরি করে দিয়েছিলেন, যার ফলে আমার ছবিটা হিট হয়েছিল। যা বলতে চাও পরিষ্কার করে বলো। আমি তোমাকে জীবন সঙ্গিনী রূপে পেতে চাই। তুমি জানো না আমি আরেকজন স্ত্রী, আমি আমার স্বামীকে। কিন্তু সীমা, ভালো দেখতে না আমাকেও বাসতে। আমার সন্তান আছে, আমি মা। তোমার সন্তান কি আমার সন্তান হতে পারে না? জসিম, তুমি জানো না সীমা, তোমাকে আমি এখনো ভালোবাসি, আগের মতোই প্রাণ দিয়ে ভালোবাসি। তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাব। সীমা তুমি তুই পারে না জসিম। আমার কথা শোনো সীমা, পারে না। তুমি আর আপত্তি করবে না। অকৃতজ্ঞ, বেঈমান। সাল মুক্তি পেল যৌথ প্রযোজনার ছবি বলবান। বাংলাদেশের পক্ষে প্রযোজনার দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম চৌধুরী, পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। আমার সারেন্ডার ছবিটা রিলিজ হওয়ার পরে আমি চিন্তা করতেছিলাম যে আরও ছবি আমি তৈরি করব। তো এই সময় আব্দুল লতিফ বাচ্চু এসে প্রপোজাল দিল যে এরকম একটা জয়েন্ট ভেঞ্চার ছবি আছে, তো এটা করা যায়। তা আমি দেখলাম যে একটা রেডি একটা ছবি পেয়ে যাচ্ছি, তখন অলরেডি শুটিং টুটিং প্রায় শেষের দিকে। তা আমি তখন এতে ইনভেস্ট করলাম এবং আব্দুল লতিফ বাচ্চুকে পার্টনার করে আমি এই ছবিটা রিলিজ করলাম। হৃদয়টা আমার গিয়েছে জ্বলে, ধুক ধুক করছিল আমার নাড়ি, ছুটে গেলাম তাই বদ্যির বাড়ি। সে শুধালো ব্যারাম কি তোর, আমি বললাম মাঝি তারে, আমার শান্তি গেছে। কি করে বল সকালে কথা বলিব, কি করে বল সকালে কথা বলিব, তোর সাথে নয়ন দিয়ে আমার শান্তি গেছে। প্রদর্শক হিসেবে আমাদের মাঝে ছিলেন
আরও কিছু ব্যক্তিত্ব, তাদের মধ্যে আছেন তাহের চৌধুরী, কুদরতে এলাহি পনির, যারা আজ আমাদের মাঝে নেই। এদের সম্পর্কে যদি আপনার কাছ থেকে কিছু জানতে পারি। তাহের চৌধুরী এবং কুদরতে এলাহি পনির এরা হলো ফাউন্ডার, প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক মোশন পিকচার এক্সিবিটার্স অ্যাসোসিয়েশনের। তাহের চৌধুরী সাহেব অত্যন্ত সাংগঠনিক। তাহের চৌধুরী এবং কুদরতে এলাহি পনির, কুদরতে এলাহি পনির আরও ব্যাকগ্রাউন্ড আছে, উনি ছাত্র নেতা ছিলেন এবং মুক্তিযোদ্ধা ছিলেন। তাদের এই সাংগঠনিক তৎপরতাই আজকের এই মোশন পিকচারের সাফল্য। চলছে 2007, চলচ্চিত্র নিয়ে অনেক কথা আমরা বলছি। ভালো ছবির অভাব শুধু নয়, ভালো প্রেক্ষাগৃহের অভাব আমরা লক্ষ্য করছি। আপনার কাছ থেকে জানতে চাইছি এই ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিতে পারি। রূপবান ছবি, জোয়ার এলো ছবি, তারপরে আপনার সাত ভাই চাম্পা, মেয়েদের মেয়ে জ্যোৎস্না, এই সমস্ত ছবি কিন্তু এইসব হলে চলেছে এবং এইসব হলেই তারা প্রচুর ব্যবসা করেছেন। মূল কথা হলো কি আপনি জানেন, ছবি যদি ভালো হয় এটা চলবেই। হ্যাঁ, এখানে আমাদের দেশের সিনেমা হলের অবস্থা খুবই করুণ। 90 সনে ভিডিও হওয়ার পর থেকেই সিনেমা হলের ব্যবসাটা খারাপ হয়ে গেছে, লোকে ভিডিওর প্রতি আকৃষ্ট হয়ে গেছেন। এবং এখন এই যে বাংলাদেশের চ্যানেল, 7টা-8টা চ্যানেল এবং ভারতীয় চ্যানেলে দাপটে সিনেমা হলে লোকই যেতে চায় না। যদি ইনকাম থাকে তাহলে পরে ডেভেলপ হবে। আমি যেরকম এই এক্সিবিটার হিসাবে এভরি অল্টারনেট ইয়ার সিনেমা হলকে রিনোভেট করতাম, কারণ দর্শকের কমফোর্ট না দিলে, সুযোগ সুবিধা না দিলে, আরাম আয়েশ না দিলে দর্শক ছবি দেখতে আসবে না। কিন্তু এই আরাম আয়েশটা আপনার 10 to 15% দর্শকরা ক্যারি করে, এর বেশি ক্যারি করে না। মূল জিনিস হলো আপনার ছবি ভালো হলে লোকে কষ্ট করে ছবি দেখবে। তার মানে আমি এইটা বলতে চাচ্ছি না যে হলের মান খারাপ রাখতে হবে, হলের মানও উন্নতি করতে হবে। অনেকে বলতেছে যে আপনারা সিনেমা হল ব্যাংক থেকে লোন নিয়ে ডিটিএস সাউন্ড সিস্টেমের হল কেন তৈরি করেন। এখন আমার কথা হলো যে ঘোড়া কেনার আগে তো আমি চাবুক কিনতে পারি না, আমাকে আগে ডিটিএস ছবির প্রোডাকশন দিতে হবে। ডিটিএস ছবির সাপ্লাই যদি এনশিওর থাকে যে আমি বছরে 20টা কি 25টা 30টা ছবি পাবো, তখনই তো আমি দর্শকরে আকর্ষণ করার জন্য এই মডার্ন টেকনোলজিটাকে আমি আমার হলে লাগাবো। তাহলে আমার দ্যাট উইল বি এডিশনাল প্লাস পয়েন্ট যে আমার এই সাউন্ড সিস্টেমের জন্য দর্শক আমার হলে আগে আসবে, অন্য হলে যাবে না। কিন্তু এখানে তো ডিটিএস সাউন্ড সিস্টেমের ছবি এখনো তৈরি হচ্ছে না। সাইফুল ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং কষ্ট করে স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। 1961 সাল থেকে 2007, 46 বছর ধরে আমাদের চলচ্চিত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তিনি, প্রদর্শক হিসেবে, প্রযোজক হিসেবে, পরিবেশক হিসেবে। তিনি সাইফুল ইসলাম চৌধুরী। আমরা তার দীর্ঘায়ু এবং রোগমুক্ত জীবন কামনা করি। পল্লী চায় রঙে রঙে ফুলেরা হাসুক, পল্লী চায় রঙে রঙে ফুলেরা হাসুক। আমি চাই তুমি আসো, চুপি চুপি ভালোবাসো এই নিরালায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়।